আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা যে পড়াগুলো পড়লাম সেগুলো একটু দেখি, তারপরে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে যাব। আজকে গত ক্লাসে পড়েছিলাম প্রবিধান 282, টিআই প্যারেড বা সন্দেহজনক ব্যক্তিকে শনাক্তকরণ। মনে আছে নাকি কি কি পড়ছিলাম? একজন সাব রেজিস্ট্রার অথবা একজন ম্যাজিস্ট্রেট অথবা মামলায় আগ্রহী নন এমন দুই বা দুইজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে গ্রেপ্তারকৃত ব্যক্তি মানে সন্দেহজনক গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে সাক্ষীদের মাধ্যমে বাদী হতে পারে, সাক্ষী হতে পারে, অপরাধের শিকার ব্যক্তিদের দ্বারা শনাক্তকরণের যে মহড়া জেলখানায় অনুষ্ঠিত হয় সেটাকে টিআই প্যারেড বলে বা শনাক্তকরণ মহড়া বলে। প্রবিধান 282 সঙ্গে একটা প্রশ্ন দিয়েছিলাম যে শনাক্তকরণ মহড়ার বিশ্বাসযোগ্যতা কয়টি শর্তের উপরে নির্ভর করে। অনেকেই ভুলভাল উত্তর লিখছেন, এটা কিন্তু সাক্ষ্য আইন থেকে উত্তরটা হবে। যদিও পিআরবিতে শনাক্তকরণ মহড়ার ব্যাপারে আলোচিত হয়েছে, কিন্তু সাক্ষ্য আইন থেকে টিআই প্যারেডের বিশ্বাসযোগ্যতা সাক্ষ্য আইনে আছে। হ্যাঁ, ওখান থেকে লেজ লাগানো প্রশ্ন ছিল, আপনাদের সালের প্রশ্ন। তিনটি শর্তের উপরে নির্ভর করে। অনেকেই আবার লিখছেন, ভালোই লিখছেন, আলহামদুলিল্লাহ। তো গ্রেপ্তারের পরপরই কখন টিআই প্যারেড অনুষ্ঠিত হবে? সন্দিগ্ধ অপরাধীদেরকে গ্রেপ্তারের পরপরই টিআই প্যারেড অনুষ্ঠিত হবে। কোথায় অনুষ্ঠিত হবে? জেলখানায় অনুষ্ঠিত হবে। টিআই প্যারেডের জন্য সংশ্লিষ্ট অপরাধীদেরকে কার হেফাজতে রাখতে হবে? কোর্ট পিয়ন অথবা অন্য কোনো ব্যক্তির হেফাজতে রাখতে হবে। কতজনকে টিআই প্যারেডে অংশগ্রহণ করাতে হবে? একজন হলে অপরাধী, 8-10 জন, একাধিক হলে 20-30 জনকে একত্রে হাঁটাতে হবে। তারা কেমন হবেন? একই সামাজিক মর্যাদা এবং একই ধর্মের অনুসারী লোকজন হবেন। এরপর এখান থেকে আরো কিছু তথ্য জানতে বলেছিলাম যে টিআই প্যারেড যদি কোনো ব্যক্তি টিআই প্যারেডে অংশগ্রহণ করতে অনিচ্ছুক হয় আর তার বিরুদ্ধে অন্য কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে, তাৎক্ষণিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। কিন্তু যদি অন্য কোনো সাক্ষ্য প্রমাণ থেকে থাকে তাহলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে। আর টিআই প্যারেডে অবশ্যই আপনি জামিনপ্রাপ্ত ব্যক্তিদেরকে টিআই প্যারেডে অংশগ্রহণ করাতে পারবেন না ম্যাজিস্ট্রেটের অনুমোদন ব্যতিরেকে। আর সন্দিগ্ধ অপরাধীদের সঙ্গে গ্রেপ্তারকৃত অপরাধীদেরকে একত্রে মিশ্রিত করা যাবে না। এগুলোই ছিল। এরপরে চলে গেছি 283 বিধিতে স্বীকারোক্তির সত্যতা নির্ণয় বা স্বীকারোক্তির যথার্থতা নির্ণয়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করবেন। ফৌজদারি কার্যবিধির 164-র সঙ্গে আমরা 283 প্রবিধানটা ব্যবহার করতে পারবো। 283 এরপরে সরাসরি চলে গেছিলাম 286 দণ্ড হ্রাস অথবা দণ্ড কমিয়ে ফেলা। কোন ব্যক্তিদের দণ্ড হ্রাস করে? আদালত চাইলে যে কোনো ব্যক্তির দণ্ড মওকুফ, দুঃখিত, সরকার বা রাষ্ট্রপতি তারা চাইলে যে কোনো ব্যক্তির দণ্ড মওকুফ বা হ্রাস করতে পারেন ওই অপরাধী ব্যক্তির অনুমতি ব্যতিরেকে। পেনাল কোডে পড়েছিলাম আমরা 54, 55, 55 ক। ফৌজদারি কার্যবিধি পড়েছি 401-22 এর ক। এর সঙ্গে প্রবিধান 286-তেও কিছু অতিরিক্ত আলোচনা আছে যে কোনো ব্যক্তি, অপরাধী ব্যক্তি যিনি, তাকে যদি সরকার বা রাষ্ট্রপতি তার দণ্ড, মনে করেন একই ব্যক্তি দুইটা অপরাধে অভিযুক্ত হয়েছে, এক অপরাধে তিনি ক্ষমা পেয়েছেন, অন্য অপরাধে সাজা ভোগ করেছেন, এরকম ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। আর তাহলে যে অপরাধে অভিযুক্ত আরেকটাতে দণ্ডপ্রাপ্ত অথবা তার দণ্ড শেষ হয়েছে বা দণ্ড মওকুফ হয়েছে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও কি করতে পারে? দণ্ড মওকুফ করতে পারে বা কমিয়ে দিতে পারে। যে সে সে যেহেতু এতগুলো বছর দণ্ড ভোগ করলো আর এই অপরাধে তাহলে সাজা কমিয়ে দেই বা দণ্ড হ্রাস করি। বিভিন্ন এগুলো আদালতের উপরও নির্ভর করে, অপরাধের পরিধি প্রকৃতির উপর নির্ভর করে। আবার দেখেন, কোন অপরাধীর বয়ানের ভিত্তিতে যদি অন্য অপরাধীদেরকে দণ্ডিত করা হয়, যেমন আমরা রাজসাক্ষী বলতে পারি। তো এই যে রাজসাক্ষী যদি দণ্ডিত, রাজসাক্ষীর সাক্ষ্যের উপর ভিত্তি করেই তো অন্য অপরাধীদেরকে দণ্ডদান করা যায়। তো রাজসাক্ষী কি করা হয়? ক্ষমা করা হয় না? এই যে ক্ষমার যে সত্য, তাকে যে দণ্ড, তখন দণ্ডটা মওকুফ করা হয়। আর এইভাবে যখন দণ্ড মওকুফ করা হবে কতগুলো নিয়মের মধ্যে থাকতে হবে। তিনি যদি দণ্ড মওকুফের শর্ত লঙ্ঘন করেন পুনরায় গ্রেপ্তার করা যাবে। আর এই দণ্ড মওকুফকালীন অবস্থায় অথবা হ্রাস করাকালীন অবস্থায় যার দণ্ড মওকুফ করা হলো তিনি কি করবেন? অবশ্যই কিছুদিন পর পর নিকটবর্তী থানায় হাজিরা দিবেন। বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন। নতুন করে কোনো অপরাধে জড়িত হবেন না, খারাপ চরিত্রের লোকদের সাথে মিশবেন না। এবং যদি রাত্রি অন্য কোথাও যাপন করেন নিজের এলাকা ব্যতি রেখে, সেই ক্ষেত্রে কি করবেন?
অবশ্যই নিজে না জানাতে পারলেও চৌকিদারের মারফত জানাবেন। এরপরে 287 বিধি বলেছি, শুধু যে সূচি জানলেই হবে। কিভাবে পড়বো? 107, 145, 287, 109, 288, 110, 289, 90 প্রবিধান। এভাবে আমরা মুসলেকার যে ধারাগুলো পড়েছিলাম, শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা, এই ধারাগুলোর সঙ্গে আমরা এই বিধি ব্যবহার করব। 293 বিধি পড়েছিলাম, গত ক্লাসের সর্বশেষ বিধি ছিল 293। 293 থেকে পড়েছি তদন্তকারী অফিসারগণের ব্যয়। এই ব্যয়গুলো কোথা থেকে দিবে? কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট থেকে দিবে। কিছু কিছু ব্যয় আদালত নিজেও দিতে পারে। পুলিশি তদন্ত খরচ বা চুক্তিবদ্ধ আনুষঙ্গিক মঞ্জুরি, এখান থেকে এই টাকাগুলো দিবে পুলিশ সুপার স্যার। তার বরাবর বিলগুলো সাবমিট হবে, তিনি এগুলো পরে দিয়ে দিবেন আর কি। এর মধ্যে অনেকগুলো খরচ আছে, সাক্ষীদের ভ্রমণ, খাওয়া খরচ, এগুলো গত ক্লাসে পড়েছি, তাই এদিকে আর গেলাম না, অল্পতে শেষ করে দিই। আজকে আমরা 296 বিধি পড়বো। 296 বিধি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটু জানতে হবে। অনেক সময় স্যাররা পড়ায় না, তা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে 296 থেকে অনেক প্রশ্ন করতে পারে। যেমন ধরেন যে অপরাধী শনাক্তকরণের, অপরাধীদের ভিজিটিং কার্ড বলতে কি বোঝেন, এরকম একটা প্রশ্ন দিল। অপরাধীর ভিজিটিং কার্ড বলতে কি বোঝেন? কোন অপরাধী ঘটনাস্থলে উপস্থিতি নিশ্চিত করার জন্য আঙ্গুলের ছাপের ব্যবহার আলোচনা করুন, বা আঙ্গুলের ছাপ বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষার প্রয়োজনীয়তা পদ্ধতি আলোচনা করুন। বিভিন্ন রকম করে প্রশ্নটা দিতে পারে। ইন্সপেক্টরশিপ পরীক্ষায় এসেছে, আপনাদের পরীক্ষা ওইভাবে দেয়নি কখনো, কিন্তু তারপরও দিয়ে দিতে পারে। এই জন্য একটু পড়ি, জানি, শুধু একটু রিডিং করলেই হবে। দেখেন, আঙ্গুলের ছাপকে, তাহলে অপরাধীর ভিজিটিং কার্ড কাকে বলা হয়? আঙ্গুলের ছাপকে অপরাধীর ভিজিটিং কার্ড বলা হয়। আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে তৈরি করেছে, কারো ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। ডিএনএ কিন্তু একই, হুবহু ডিএনএ অনেক পাওয়া যায়, অনেক সময় হয় 99% ম্যাচও হয়, কিন্তু আঙ্গুলের ছাপ এমন একটা ইউনিক যেটা কারোর সাথেই ম্যাচ করে না। তুমি একটু যারা যারা মিশনের জন্য ওয়েটিং লিস্টে ছিলেন তাদের জন্য মনে হয় খুবই সুখবর আসতে চলেছে। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 296 বিধি পড়ছিলাম, আঙ্গুলের ছাপ সংক্রান্ত বিধি। আঙ্গুলের ছাপ কিভাবে সংরক্ষণ করবেন এবং কোথায় প্রেরণ করবেন, কার বরাবর পাঠাতে হবে, কোন জায়গার ছাপ কিভাবে সংগ্রহ করতে হবে। তাহলে প্রথমেই একটা কথা বললাম, অপরাধীদের ভিজিটিং কার্ড বলা হয় আঙ্গুলের ছাপকে, কারণ এটা সবার থেকে সবারটা আলাদা। দেখেন, যখন কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যাবে অপরাধ সংগঠনের স্থলে, লিয়াকত ভাই আপনাকে ক্লাসে অভিনন্দন, কতদিন থেকে ক্লাসে আসেন না। যখন অপরাধীদের আঙ্গুলের ছাপ পাওয়া যাবে তখন এটা সংরক্ষণ করতে হবে। আপনি যেখানে আঙ্গুলের ছাপ দেখতে পান না, এক্সপার্টরা সেখানে আঙ্গুলের ছাপ দেখতে পাবে, যেহেতু তারা ওই বিষয়ে বিশেষজ্ঞ। তো এই আঙ্গুলের ছাপগুলো পরীক্ষা করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই সিআইডি কে অবগত করতে হবে। এইগুলো সুযোগ আছে আমাদের, যারা মামলা তদন্ত করে, তদন্তকারী কর্মকর্তারা অপরাধ সংগঠনের স্থলে বড় বড় গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থল থেকে আঙ্গুলের ছাপ সংগ্রহ করবেন। তার জন্য বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়া আছে, পাশাপাশি এগুলো সম্পর্কে সিআইডি এক্সপার্টদের মতামত গ্রহণের সুযোগ রয়েছে। কাজেই সিআইডি থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে। 296 প্রবিধান বিশেষজ্ঞের মতামতকে কাজে লাগাতে বলা হয়েছে। আর কি বলা হয়েছে দেখেন, অনেকভাবে ধাতু, পালিশ করা কাঠ, কাচের উপরে বিভিন্ন সময় অপরাধীরা কি রেখে যায়? আঙুলের ছাপ রেখে যায়। ডাকাতি বা সিঁদুর চুরি, বড় বড় গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে ঘরের প্রবেশ পথে বা বাঁশের বেড়া বলেন, বা আগে যেমন ছিল প্রত্যন্ত অঞ্চলে যদি চুরি হতো, ওরকম প্রবেশ মুখে বাঁশের খুঁটি টুটি, এগুলোর উপরে আঙুলের ছাপ থাকে। এই যেখানে যেখানে কোথায় কোথায় আঙ্গুলের ছাপ পাওয়া যেতে পারে, একটু আমরা এটা রিডিং করবো। 296 এর ক্ষয়ের এক দেখলেই, একটু পড়লেই বুঝতে পারবেন। বড় বড় মদের বোতল হতে পারে, পান পাত্র, অথবা অন্য কোনো জায়গায় সিঁদুর চুরির ক্ষেত্রে দরজার খুঁটির গায়ে আঙ্গুলের ছাপ পাওয়া যেতে পারে। এগুলো সতর্কতার সাথে পরীক্ষা করতে বলা হয়েছে। খুনের ক্ষেত্রে যদি রক্ত থাকে বা রক্তের ছাপে, রক্তের মধ্যে আঙ্গুলের ছাপ থাকে বা এরকম ছাপ থাকে,
যেটাতে রক্ত এরকম আছে কিনা সেগুলো সংগ্রহ করতে হবে। পাশাপাশি সকল তদন্তকারী অফিসারকে ম্যাগনিফাইং গ্লাস দেওয়া হবে। ম্যাগনিফাইং গ্লাস আপনারা সবাই চেনেন, আমি মনে হয় শুধু চিনি না। ম্যাগনিফাইং গ্লাস অনেক বড় করে দেখা, অবতল দর্পণ পড়েছেন যারা ফিজিক্সে তারা ভালো বোঝেন এগুলো, যে কোনো ছোট জিনিসকে বড় করে দেখা যায় খুঁটিনাটি ভেতরে কি আছে না আছে। পানিতে যদি আপনি দেখেন, পানিতেও অনেক রকম পরজীবী দেখতে পাওয়া যায়, যদিও আমরা ওগুলো না দেখে খেয়ে ফেলি, তাই না? তো এরকম হলো ম্যাগনিফাইং গ্লাস, যেটা দিয়ে ছোট জিনিস বড় করে দেখা যায়। এগুলো তদন্তকারী কর্মকর্তারা পাবেন, তাদেরকে সাপ্লাই দেওয়ার কথা বলা আছে। এরপরে আসেন, কাঠের উপরে যদি কোনো আঙুলের ছাপ পড়ে সেটা আপনি কিভাবে সংগ্রহ করবেন? অবশ্যই গ্রে পাউডার ব্যবহার করতে হবে। আমরা ট্রেনিং করেছি ইয়াতে, 56 দিনের যে ট্রেনিংটা করলাম সর্বশেষ, সেখানে খুব সুন্দর করে একদম প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে যে গ্রে পাউডার ব্যবহার করে কিভাবে আঙুলের ছাপটা তুলে নেয়। খুব সুন্দর, আপনারা চাইলে একটু ইউটিউবে সার্চ দিতে পারবেন, দেখতে পাবেন। তো এভাবে গ্রে পাউডার দিয়ে কাঠ, পালিশ করা কাঠ, কাঁচ এবং ধাতব পদার্থ অর্থাৎ কালো অংশ, যে জায়গাটা একটু কালো প্রকৃতির, শুধুমাত্র কালোই না, যে কোনো পদার্থ হতে পারে, সেটা থেকে গ্রে পাউডারের মাধ্যমে আঙুলের ছাপ নেওয়া হয়। কিসের মাধ্যমে? গ্রে পাউডার। তাহলে কালোর জন্য হলো গ্রে পাউডার। এখন আসেন সাদা, সাদা কোনো দেয়াল আর সাদা কোনো কাগজের উপরে যদি আঙুলের ছাপ পড়ে যায়, এটা কিভাবে সংগ্রহ করবেন? এটা গ্রাফাইট ব্যবহার করতে হয়। তাহলে প্রথমটা হলো গ্রে পাউডার, আর সাদা যে জায়গা থেকে আপনি ছাপ নেবেন সেটা যদি স্বচ্ছ সাদা জিনিস হয় তাহলে কি গ্রাফাইট। এই দুইটা একটু জানতে হবে। তাহলে কালোর জন্য গ্রে পাউডার, সাদার জন্য গ্রাফাইট, মনে থাকবে। সাদা যদি যেখান থেকে আঙ্গুলের ছাপ নেওয়া হবে, হায় রে আল্লাহ, যেখান থেকে আঙ্গুলের ছাপ নেওয়া হবে সেখানে হচ্ছে, যদি সেটা সাদা হয় তাহলে সেটা হবে, সাদা হলে গ্রাফাইট, কালো হলে গ্রে পাউডার ব্যবহার করতে হবে। এই দুইটা একটু সুন্দর করে উপরে দরকার হলে পেন্সিল দিয়ে লিখে রাখেন, যে কালো অংশ বা যেগুলো অস্বচ্ছ সেখান থেকে গ্রে পাউডার দিয়ে আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হয়, আর যেগুলো স্বচ্ছ বা সাদা সেখান থেকে গ্রাফাইট ব্যবহারের মাধ্যমে আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়। আচ্ছা, এরপরে আসেন, আপনি এটা সংগ্রহ করবেন কিভাবে? এই পাউডারটা দেওয়ার পরে উটের লোমের ব্রাশ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? উটের লোমের ব্রাশ দ্বারা আস্তে আস্তে ঝেড়ে ফেললে আপনার ওই আঙুলের ছাপটা স্পষ্ট হবে। আচ্ছা, এইটুকু জানলেই হবে। এরপরে আপনি আঙুলের ছাপ নিয়ে কোথায় পাঠালেন? সিআইডি তে পাঠালেন। এখানে আরো বলা আছে যে অনেক বড় বস্তু হলে সেক্ষেত্রে কিভাবে এগুলো প্যাক করবেন, বা কাঁচের জিনিস হলে ভেঙে যেতে পারে, এই ধরনের জিনিসগুলো কিভাবে আপনি সিআইডি তে প্রেরণ করবেন, এই বিধানগুলো দেয়া আছে। আশা করি সবাই একবার করে রিডিং করবেন। এবার আপনি সিআইডি তে পাঠালেন, এই যে গোয়েন্দা বিভাগের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সহকারী বরাবর এটা প্রেরণ করতে হবে। আর মনে করেন যে জিনিসটা আপনি পাঠাবেন সেটা যদি অনেক বড় হয়, একটা আলমারি হয়, তখন আপনি কিভাবে এটা পাঠাবেন? এরকম বড় বা উঁচু সিন্দুক হতে পারে, বা দেয়ালের মতো কোনো বস্তু যদি আপনি পাঠিয়ে দেন, সেক্ষেত্রে এটা তো পাঠানোর সুযোগ নেই, তখন একজন এক্সপার্টকে আপনাকে টেলিগ্রাম করতে হবে বা তাকে ঘটনাস্থলে ডেকে নিতে হবে। বুঝতে পারলাম, এগুলো কিন্তু এমসিকিউ, অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ, বুঝতে পারছেন? এগুলো দিয়ে দিতে পারে। যেমন আঙ্গুলের ছাপ কোন কোন জিনিসের উপরে সাধারণত অপরাধ সংগঠনকালীন আঙ্গুলের ছাপ পড়ে? কোন কোন জিনিসের উপরে? ধাতু, কাঠ, কাঁচ, অন্যান্য যে কোনো কঠিন পদার্থের উপরে সাধারণত সহজেই আঙ্গুলের ছাপ পাওয়া যায়। কাগজের উপর থাকতে পারে, কোনো কিছু ব্যবহার করলে সেটা কিছু ধরলেন এখানে, এগুলোতে আঙ্গুলের ছাপ পাওয়া যেতে পারে। কিভাবে কি সংগ্রহ করবেন? কালো অংশের উপর থেকে বা অস্বচ্ছ অংশের উপর থেকে আমরা গ্রে পাউডার ব্যবহার করব। আর সাদা হলে, রং যদি সাদা হয় তাহলে কি গ্রাফাইট ব্যবহার করব। কি ব্রাশ ব্যবহার করা হয়? জুতা মাজা ব্রাশ না, উটের লোমের ব্রাশ ব্যবহার করে এটা সুন্দর করে পরিষ্কার করে সংরক্ষণ করতে হয়। কোথায় পাঠাবেন? সিআইডির গোয়েন্দা বিভাগে পাঠাবেন। সিআইডি তে ইন্সপেক্টর জেনারেলের সহকারীর নিকটে পাঠাবেন। বড় জিনিস হলে এক্সপার্ট কে ঘটনাস্থলে ডেকে নিবেন। এই ছিল 296 বিধি। 297টা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমার সাইফুল স্যার লিখছিল বিশেষজ্ঞের মতামত সঙ্গে 297 বিধি ব্যবহার করছে। তাহলে সাক্ষ্য আইনের 45, ফৌজদারি কার্যবিধি 509-এর কয়ের সঙ্গেও আপনারা কি করতে পারবেন? এই বিধিটা ব্যবহার করতে পারবেন। 297, বিশেষজ্ঞের মতামত গ্রহণের জন্য আলামত প্রেরণ। তাহলে আলামত গুলো সংগ্রহ বা সংরক্ষণের পদ্ধতি থাকলো 296-এ, আর এগুলো আপনি প্রেরণ করবেন 297 বিধিতে। তাহলে সাক্ষ্য আইনের এক্সপার্ট ওপিনিয়ন আমরা যে পড়ি 45 ধারার সঙ্গে 297 বিধিটা ব্যবহার করা যাবে। এইবার আসবো খুবই গুরুত্বপূর্ণ বিধি 299, অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যুর ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে বা প্রবিধান অনুযায়ী কি আলোচনা আছে। একটু সিআরপিসি ধারাটা লিখিত, আমরা অপমৃত্যু কত ধারায় পড়ে এসেছিলাম?
ফৌজদারি কার্যবিধি কত ধারা অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে? রাবে আপু, আপনাকে ধন্যবাদ। 174, পিআরবি 299, এভাবে পড়ি না আমরা? জরিনা, তোমাকেও ধন্যবাদ। তাহলে 174, 299। 174-এ কি পড়েছিলাম? থানা এলাকায় কোথাও কোনো অস্বাভাবিক মৃত্যু, সন্দেহজনক মৃত্যুর সংবাদ পেলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অফিসার অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারেন আত্মহত্যা করে, আর অনেকগুলো কথা বলা আছে, তাই না? যন্ত্র প্রাণী, ব্যক্তি প্রাণী যন্ত্র দ্বারা যদি নিহত হয় বা এমন পরিস্থিতিতে নিহত হয় যাতে করে মনে হয় কোনো ব্যক্তি, হ্যাঁ, কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন করেছে, এরকম ক্ষেত্রে ওসি নিজেই রওনা হবেন, কাউকে রওনা করাইবেন। এই যে আপনাদের কি করা উচিত জানেন? যখন আপনারা প্রবিধান পড়বেন সাথে সাথে সংশ্লিষ্ট ধারাটাও একটু পড়ে নেয়া। অবশ্য পিআরবি তে দেয়াই আছে, বা সিআরপিসির অনেক জায়গায় প্রবিধানের এই বিধিগুলো দেয়া আছে। তো সাথে সাথে পড়ে নিলে, দুইটা মিলে পড়লে আপনার একটু ভালো হবে আর কি, মনে থাকবে। আসেন দেখি পিআরবি তে কি বলেছে। 299 বলেছে অস্বাভাবিক মৃত্যু অথবা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে কি করবে? অবশ্যই এই অভিযোগটা বিপি ফর্ম নাম্বার 48 এই অভিযোগ পেশ করতে হবে। তাহলে অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে, অর্থাৎ সিআরপিসির 174 ধারার যে বিধানগুলো, যে অপরাধগুলোর কথা বলা আছে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে এইভাবে যদি অস্বাভাবিক মৃত্যু ঘটে, অপরাধ না, দুঃখিত, এই ধরনের মৃত্যুগুলোর ক্ষেত্রে বিপি ফর্ম নাম্বার 48, তাহলে অপমৃত্যুর সংবাদ কত নং? এই বিপি ফর্মটা পড়তে হবে, 48 নং বিপি ফর্মে পেশ করতে হবে। যদি এটা সন্দেহ হয় আমলযোগ্য অপরাধ, সেক্ষেত্রে এফআইআর এর মতো করেই সংবাদটা নিতে হবে। বুঝেছেন কি বলেছে? যদি এমন মনে হয় যে না আসলে এটা অস্বাভাবিক মৃত্যু, কিন্তু অস্বাভাবিক মৃত্যু হলেও মানে কেউ যদি খুন হয় তাহলে সেটা কি অস্বাভাবিক মৃত্যু না? প্রাকৃতিক নিয়মের বাইরে যে মৃত্যু ঘটবে সেটাই অস্বাভাবিক মৃত্যু। তাহলে যদি কোনো ব্যক্তি খুন হয়ে যায় সেটাও কিন্তু অস্বাভাবিক মৃত্যু। তো অপমৃত্যুর ক্ষেত্রে কি হয়? সাধারণত 174 ধারা বা 299 বিধি অনুযায়ী আমরা সাধারণত ইউডি মামলা রুজু করে থানায় দেখি আমরা। আবার এটাই পরবর্তীতে কিন্তু মার্ডার মামলায় রূপ নিতে পারে, পারে না? বিভিন্ন ভাবে বিভিন্ন ঘটনা ঘটে। তো এদিকে যাব না, আপাতত বুঝে নেন এভাবে যে যদি অস্বাভাবিক মৃত্যুর সংবাদ আসে, বিপি ফর্ম নাম্বার 48 এটা লিপিবদ্ধ করতে হবে। আর যদি এটা কোনো আমলযোগ্য অপরাধের বিষয় পাওয়া যায়, বলেছে বোধগম্য অপরাধ, আমলযোগ্য অপরাধের অনেকগুলো নাম পাবেন: বোধগম্য অপরাধ, আমলযোগ্য অপরাধ, আদালত গ্রাহ্য অপরাধ, প্রগ্রাহ্য অপরাধ। এই নামগুলো সবগুলোই হলো একই আমলযোগ্য অপরাধের নাম। যদি ঘটনাটা এমন হয় যে সেটা আমলযোগ্য, তাহলে প্রথম অভিযোগের মতোই পেশ করতে হবে, অর্থাৎ একটা এফআইআর রুজু করার জন্য যে যে বিষয়গুলো থাকে এগুলো যেন এটার ভেতরে থাকে। প্রথম অভিযোগ মানে কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটার মতো হতে হবে। তাহলে এমন করে আপনি বিপি ফর্ম 48 পূরণ করেন, কিন্তু এটাতে এমন উপাদান থাকতে হবে যাতে করে মনে হয় যে আমলযোগ্য অপরাধের মতোই হবে বা প্রথম অভিযোগের মতো অভিযোগ পেশ করতে হবে। তাহলে কি ঘটনা ঘটলো? অস্বাভাবিক মৃত্যু ঘটলো। আপনি কি করলেন? বিপি ফর্ম 48 পূরণ করলেন, পাশাপাশি প্রথম অভিযোগের মতো একটা অভিযোগ নিলেন। এটা ছিল প্রথম কাজ। এইবার আসেন, কে তদন্ত করতে যেতে পারবে? এখানে বলেছে ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর বা হেড কনস্টেবল পারবেন। তো প্রবিধান 1943 সালের বিধি, যেহেতু এখানে অনেকগুলো ভাষা পাবেন, যেটা বর্তমান আপনারা অনেক কিছু অমিল পাবেন। এখানে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর বলতে সাধারণত সাব ইন্সপেক্টরকে বোঝানো হয়েছে। আর তার নিচে আপনারা পাবেন, দেখবেন যে এএসআই কেও কি যেন একটা বলা হয়েছে। তো যাই হোক, ইন্সপেক্টর তো আছে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর বলতে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল কিন্তু আছে, এটা থাকবে। মৃত ব্যক্তির লাশ যেখানে আছে সেখানে গমন করবেন, এবং ফৌজদারি কার্যবিধির 174-এ যে বিধান দেয়া আছে এই বিধান অনুযায়ী তিনি ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ঘটনাটা জানাবেন, বা ম্যাজিস্ট্রেট বরাবর চূড়ান্ত রিপোর্ট প্রেরণ করবেন। অপমৃত্যু হলে তো ফাইনাল রিপোর্টই হবে। চূড়ান্ত রিপোর্ট পুলিশ অফিসারের স্বাক্ষর থাকবে। তাহলে কার কার স্বাক্ষর থাকবে দেখেন? পুলিশ অফিসারের স্বাক্ষর থাকবে এবং 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তির স্বাক্ষর থাকবে। অপমৃত্যুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট অফিসার, পুলিশ অফিসার হোক বা যেই হোক, অনেক সময় আমরা দেখবো যে সিভিল ব্যক্তিও শ্রোতার রিপোর্ট প্রণয়ন করবেন। তো তিনি কি করবেন? অবশ্যই সেখানে স্বাক্ষর করবেন, 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করবেন। এরপরে শ্রোতার রিপোর্টটা কার বরাবর প্রেরণ করবেন দেখবো আমরা পরে। পুলিশ অফিসার সাধারণত ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেন। তো প্রবিধান 299 বিধিতে বলেছে ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, হেড কনস্টেবল ঘটনাস্থলে গমন করবেন, এগুলো সব দেখবেন।
এবং তদন্ত, এটা কিন্তু তদন্তের ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট পেশ করবেন। আর এই চূড়ান্ত রিপোর্টে অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ অফিসারের স্বাক্ষর থাকবে, 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তির স্বাক্ষর থাকবে। তাহলে 299 ক, থানায় অভিযোগ পেশ হলো। 299 খ, ঘটনাস্থলে গেল, তদন্ত করলো, চূড়ান্ত রিপোর্ট দাখিল করলো। এই দুইটা পরিষ্কার। 299 গ, কোন মামলার ক্ষেত্রে বা কোন অপরাধের ক্ষেত্রে মামলার কেস ডায়েরি না লিখেও চূড়ান্ত রিপোর্ট প্রেরণ করা যায়, আলোচনা করুন। এরকম প্রশ্ন আবার আসতে পারে। তাহলে কোন অপরাধের ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট দাখিল না করে, দুঃখিত, মামলার কেস ডায়েরি লিপিবদ্ধ না করেও চূড়ান্ত রিপোর্ট দেয়া যায়? অপমৃত্যু মামলার ক্ষেত্রে মামলার তদন্ত যদি 1 দিনের বেশি স্থায়ী না হয়, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু মনোযোগ দেন। কি মামলা হয়েছে? অপমৃত্যু মামলা। তদন্ত করেছেন। কতদিন ছিল তদন্ত? 1 দিন। চূড়ান্ত রিপোর্ট দিয়ে দেন, সমস্যা নাই, সিডিটিডি লাগবে না। কিন্তু তদন্ত যদি 1 দিনের বেশি হয়ে যায়, কেস ডায়েরি লিপিবদ্ধ করতে হবে। বুঝতে পেরেছি? একটু পড়ি। তদন্তের কাজ 1 দিনের বেশি স্থায়ী হলে, কয় দিনের বেশি স্থায়ী হলে? 1 দিনের বেশি স্থায়ী হলে অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে মামলার ডায়েরি পেশ করতে হবে। বুঝেছি? তাহলে তদন্ত যদি 1 দিনের বেশি স্থায়ী হয়, অস্বাভাবিক অপরাধের ক্ষেত্রে, অস্বাভাবিক মামলার ক্ষেত্রে মামলার কেস ডায়েরি লিপিবদ্ধ করতে হবে। কিন্তু তদন্তকারী পুলিশ অফিসার যদি সেটাকে বোধগম্য অপরাধ বলে বিবেচিত করেন, সেক্ষেত্রে তদন্ত পরিচালিত হবে এবং 157 ধারার অধীনে মামলার ডায়েরি পেশ করতে হবে। ওই যে আমরা আমলযোগ্য সন্দেহ করেছিলাম না ফৌজদারি কার্যবিধি 157-তে, এখন আপনি তদন্ত করতে গিয়ে মনে করেছেন যে না, লোকটার অপমৃত্যু হয়নি, লোকটার কি হয়েছে, খুন হয়েছে, অথবা খুন করার পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে, এরকম ক্ষেত্রে অবশ্যই তিনি সাধারণ মামলার মতোই তদন্ত করতে পারবেন এবং 157 ধারার অধীনে রিপোর্ট পাঠাবেন। এই রিপোর্ট যাচাই বাছাই করে ম্যাজিস্ট্রেট কিন্তু তদন্তের নির্দেশ দিবেন। দেখেছি না 158-তে রিপোর্ট প্রেরণ করে সার্কেল স্যারের মাধ্যমে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম 299 ক, কোথাও কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যু সংঘটিত হলে বিপি ফর্ম 48-এ অভিযোগটা পেশ করতে হবে। প্রথম অভিযোগের মতোই পেশ করা যাবে যদি বোধগম্য অপরাধ ঘটে। তদন্ত করবেন কে? অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, ইন্সপেক্টর অথবা হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর অথবা হেড কনস্টেবল ঘটনাস্থলে যাবেন, তদন্ত করবেন, চূড়ান্ত রিপোর্ট প্রেরণ করবেন। কার কার স্বাক্ষর থাকবে? পুলিশ অফিসারের স্বাক্ষর থাকবে, সাক্ষীদের স্বাক্ষর থাকবে। খ, গয়েব কি পড়লাম? তদন্তের কাজ 1 দিনের বেশি স্থায়ী হলে মামলার ডায়েরি লিখেন, না হলে লেখার দরকার নেই, চূড়ান্ত রিপোর্ট দিয়ে দেন। যদি মামলাটি সন্দেহজনক বোধগম্য অপরাধ হয়, আমলযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে 157 ধারার অধীনে, সিআরপিসি 157 ধারার অধীনে মামলার ডায়েরি পেশ করতে হবে। এইবার আসেন, গিয়ে দেখেন একাধিক ব্যক্তি মারা গিয়েছে, হয় না, অ্যাক্সিডেন্টাল যে ডেথ গুলো হয়, অথবা আরো অন্যান্য দেখি আমরা যে বিস্ফোরণ হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে, তখন একাধিক ব্যক্তি মৃত্যুবরণ করেন। পৃথক পৃথক ব্যক্তির জন্য পৃথক পৃথক রিপোর্ট প্রস্তুতের প্রয়োজন নাই, সুরথাল রিপোর্ট গুলো ভিন্ন হবে। চূড়ান্ত রিপোর্ট বা প্রথম যে অভিযোগ ছিল ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যদি দিয়ে থাকে, তাহলে এটা একটাই হবে। তাহলে বুঝলাম ঘটনা। সুরতাল কয়টা? যতগুলো ব্যক্তি ততগুলো সুরতাল। চূড়ান্ত রিপোর্ট কয়টা? একটা। বুঝেছি? অনেকে এটা গোলমাল করে ফেলেন। তাহলে একই ঘটনায় যদি একাধিক ব্যক্তি মারা যায়, আর এমসিকিউ এর সময় উল্টোপাল্টা প্রশ্ন করেন, তাহলে ভালো করে বোঝেন, একই ঘটনায় একাধিক ব্যক্তি মারা গেলে পৃথক পৃথক রিপোর্ট বলতে এখানে সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে হবে। তবে পৃথকভাবে প্রথম অভিযোগ মানে কি, প্রথমে যে থানায় গিয়ে আপনি অভিযোগটা দিলেন সেটা এবং চূড়ান্ত রিপোর্ট আলাদা করার প্রয়োজন নাই। এফআইআর অথবা এফআইআর এর কথা বলতে পারি আমরা, যে এফআইআরটা অথবা যে আপনি চূড়ান্ত রিপোর্ট দিলেন, ফাইনাল রিপোর্ট দিলেন, এইটা আলাদা করার কোনো দরকার নাই। তাহলে প্রথম অভিযোগ এবং চূড়ান্ত রিপোর্ট আলাদা করার প্রয়োজন নাই, কিন্তু ব্যক্তিদের সুরতাল, তো যে যে ব্যক্তির চেহারা যেমন যে অবস্থায় ছিল, আপনাকে সুরতালটা আলাদা করে ফেলতে হবে। তাহলে 299 ঘ, সুরতাল আলাদা হবে, প্রথম রিপোর্ট চূড়ান্ত রিপোর্ট একটাই হবে। এই দুইটা কথা শুধু আমরা কি পয়েন্ট গুলো মনে রাখবো। এবার যাবো 299 ও, একটা থানায় একটা কপি রাখতে হবে, প্রথম অভিযোগের যে কপি সেটা একটা রাখতে হবে, চূড়ান্ত রিপোর্টের কপি একটা রাখতে হবে। যদি কোনো বন্য জন্তুর আক্রমণে কেউ মৃত্যুবরণ করে থাকে, সেক্ষেত্রে আবার ওগুলো নাম্বার আলাদা করে ক্রমিক করতে হয়, দরকার নাই। তাহলে এই যে চূড়ান্ত রিপোর্ট এবং প্রথম অভিযোগের কপি, একটা করে কপি কোথায় সংরক্ষণ করতে হবে?
থানায় সংরক্ষণ করতে হবে। এবার আসেন, কোনো এলাকায় যদি হাসপাতালে কেউ মারা যায়, একখানে আহত হলো আরেকখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, এরকম ঘটনা ঘটতে পারে। মারাত্মকভাবে আহত কোনো লোককে অন্য কোনো মফস্বল থানা থেকে অন্য কোনো শহর এলাকার হাসপাতালে প্রেরণ করা হলে ঘটনা সংক্ষিপ্ত বিবরণ সহ আহত কিভাবে হলো এরকম ঘটনা, আহত হওয়ার ঘটনা প্রমাণ করতে পারে এরকম সাক্ষী সহ নাম ঠিকানা সহ এগুলো ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে পাঠাতে হবে। কোথায় পাঠালেন? দিনাজপুরে আক্রান্ত হয়েছে, রংপুরে পাঠিয়ে দিলেন চিকিৎসার জন্য, ওখানে মারা গেল, তখন আপনাকে এই কাগজপত্রগুলো, যারা সাক্ষী আছে সবকিছু সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তি যেখানে মারা গিয়েছেন সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে বলেছে কি, দেখেন সেই এলাকায় হাসপাতাল যেখানে অবস্থিত সেই এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে পাঠাতে হবে। এবং আহত ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন সেখানে মৃতদেহ পোস্টমর্টেম করার সময় মৃতদেহকে শনাক্তকরণ করতে পারে এরকম কোনো নিকটাত্মীয় অথবা কোনো ব্যক্তিকে ওখানে উপস্থিত থাকতে হবে। পুরো বিষয়টা বুঝতে পেরেছি? ঘটনা 299 এর আবার খেয়াল করেন, পড়া নেব, কে পড়া বলবেন? রেডি হন। 299 প্রথম অভিযোগের মতো অভিযোগ পেশ করতে পারবেন, অন্যথায় বিপি ফর্ম নম্বর 48-এ অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট করতে হবে। 299 কে কে যাবে তদন্তে? অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর যেটা আছে সেটাই পড়ি। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, ইন্সপেক্টর অথবা হেড কনস্টেবল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবেন, তদন্ত করবেন, চূড়ান্ত রিপোর্ট দাখিল করবেন। তার স্বাক্ষর থাকবে, সাক্ষীদের স্বাক্ষর থাকবে। 299 মামলার তদন্ত একদিনের বেশি স্থায়ী হলে সিডি লিখবো, না হলে সিডি লিখবো না। অপরাধ আমলযোগ্য হলে তদন্ত চলমান থাকবে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে রিপোর্ট দেওয়া হবে। 299 গেল। 299 ক্ষয় বলেছে চূড়ান্ত রিপোর্ট এবং প্রথম অভিযোগ এক কপি হবে, একটাই হবে, কিন্তু মানে একটাই হবে, আলাদা হবে না। আর সুরতাল রিপোর্ট পৃথকভাবে প্রস্তুত করতে হবে। তাহলে সুরতাল রিপোর্ট পৃথকভাবে হবে, কিন্তু চূড়ান্ত রিপোর্ট প্রথম অভিযোগ একটাই হবে, কিন্তু একটা হলেও থানায় একটা করে কপি আবার সংরক্ষণ করতে হবে। চয় বলেছে যদি হাসপাতালে অন্য এলাকার এখতিয়ারাধীন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেউ মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে ব্যবস্থা কি? 299 অবশ্যই সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর কি পাঠাতে হবে? ওই ব্যক্তি কিভাবে আহত হলেন, কেমন করে ঘটনা ঘটলো, এই সব কিছু তথ্য সাক্ষীদের স্বাক্ষর সহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে পাঠাতে হবে। ওই ব্যক্তি ওখানে মৃত্যুবরণ করলে পোস্টমর্টমের সময় একজন চেনা লোক যেন উপস্থিত থাকে। এই আবার তাহলে প্রথমে অভিযোগ করলেন, 2 তদন্ত হলো, 3 কেস ডায়েরি লিখলেন নাকি লিখলেন না? গয়ে বলেছে যদি আলাদা আলাদা হয়, মৃত ব্যক্তি একাধিক হয়, তারপরে সুরতাল রিপোর্টটা শুধু পৃথক হবে, আর বাদ বাকি একটা করেই হবে। প্রথম অভিযোগ এবং চূড়ান্ত রিপোর্ট একটাই হবে। থানায় একটা কপি সংরক্ষণ করেন। চয় বলেছে অন্য এলাকার এখতিয়ারাধীন এলাকায় যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে কি ব্যবস্থা? পারবো না বলতে, একজন একটু বলি, কে বলবেন? হাত তোলেন। আরো বলতে হবে? সোজা ছিল তো, 299 সবগুলো উপবিধি পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি, যে কোনো একটা জায়গা থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। যে মনে করেন কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু সংঘটিত হলো, চিকিৎসার জন্য অন্য অন্য এলাকায় নিয়ে যাওয়া হলো, এখন মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি, এরকম দিয়ে ফেললো, তখন এই যে শুধু চয়ের কথাটুকু লিখে দিলেই হবে। আবার এমসিকিউ তো প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ করতে পারে। কেউ বলবেন না পড়া কেন? সোজা ছিল তো, 6টা কথা, মানে 6টা আমলযোগ্য অপরাধের ন্যায় রিপোর্ট পেশ করবেন, অথবা বিপি ফর্ম 48 মূলে কি করবেন? অস্বাভাবিক মৃত্যুর সংবাদ সংক্রান্তে রিপোর্ট পেশ করবেন থানায়, যে ব্যক্তি জানতে পারলেন আর কি। এরপরে বলেছে কারা কারা তদন্ত করতে পারবে। হেড কনস্টেবল থেকে উপরে যারা আছে সবাই তদন্ত করতে পারবে, তদন্ত করে রিপোর্ট দিবে, তদন্তে তার স্বাক্ষর থাকবে, সাক্ষীদের স্বাক্ষর থাকবে। 3 বলেছে, মানে গয়ে বলেছে তদন্ত যদি একদিনের বেশি স্থায়ী হয় তাহলে সিডি লিখতে হবে, একদিনের কম হলে সিডি লেখার দরকার নাই। আমলযোগ্য সন্দেহের ক্ষেত্রে 157 ধারার ব্যবস্থা। গয়ে বলেছে পৃথক পৃথক সুরতাল হবে, বাদ বাকি সব এক কপি করে, একটাই হবে, কিন্তু এক কপি করে হলেও চূড়ান্ত রিপোর্টের কপি এবং এফআইআর এর যে কপি, প্রথম কপিটা, এটা এক কপি করে থানায় সংরক্ষণ করতে হবে। আর অন্য এলাকার এখতিয়ারাধীন এলাকায় যদি কোনো ব্যক্তি আহত অবস্থায় গিয়ে ওখানে মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে ব্যবস্থা চ
রাবে আপু বলেন, রাবে আপু, আপনাদেরকে জোর করে না বললে পড়া বলতে চান না? তাড়াতাড়ি ক্লাস শেষ করবো আমরা। মৃত্যুর সংবাদ যদি থানায় আসে তাহলে বিপি ফর্ম নং 48-এ হচ্ছে লিপিবদ্ধ করবেন। আর যদি সেটা বোধগম্য অপরাধ হয়, মানে আমলযোগ্য কোনো অপরাধ সন্দেহের হয়, তাহলে হচ্ছে এফআইআর এর মতো করে করবে। এটা হচ্ছে ক। খ হচ্ছে এই মামলার তদন্তটা করবে হচ্ছে ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, হেড কনস্টেবল। তদন্ত করবে, তদন্ত করে হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট পেশ করবেন। আর হচ্ছে সেখানে পুলিশ অফিসারের স্বাক্ষর থাকবে এবং গণ্যমান্য ব্যক্তিগণের স্বাক্ষর থাকবেন। গয়ে হচ্ছে যদি হচ্ছে তদন্ত যদি একদিনের বেশি স্থায়ী হয়, তাহলে হচ্ছে সিডি পেশ করতে হবে, সিডি লিপিবদ্ধ করতে হবে। যদি না হয় সেক্ষেত্রে প্রয়োজন নাই। আর ঘয়ে হচ্ছে যদি একাধিক ব্যক্তি থাকে, সেক্ষেত্রে সুরথাল রিপোর্ট আলাদা আলাদা হবে, কিন্তু চূড়ান্ত রিপোর্ট এবং হচ্ছে এফআইআর এর কপি হচ্ছে একটাই হবে। উম, আর হচ্ছে উতে হচ্ছে অভিযোগ, ওই ওই যে চূড়ান্ত রিপোর্ট আর হচ্ছে এফআইআর এর কপি থানায় এক কপি সংরক্ষণ করতে হবে। আর এখতিয়ারাধীন এলাকার বাইরে যদি কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান, সেখানকার মানে হাসপাতালের নিকটতম হচ্ছে থানার অফিসারের নিকট হচ্ছে করতে হবে, রিপোর্ট প্রেরণ করতে হবে। সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। পড়াগুলো বলার অভ্যাস করেন, এরকম কেন আপনারা? একদিন বন্ধ থাকলেও তারপরও পড়া একটু দেখেন না? আচ্ছা, এই ছিল 299। আচ্ছা, 174-এর সঙ্গে 299 আবার 300 বিধিটাও কিন্তু আমরা ব্যবহার করি। প্রবিধান 300 বিধিও আমরা ব্যবহার করি। তাহলে 199 প্রবিধান 300 বিধি। 300টা একটু দেখি, 300-তে কি বলেছে। 174-এর 1-এর অধীনে যখন কোনো ব্যক্তি, মানে সিনিয়র অফিসার যারা, তারা যদি থানায় উপস্থিত কেউ না থাকে, তাহলে একজন কনস্টেবলও কি করতে পারবেন? তাকে কি ক্ষমতা দেওয়া হয়েছে এগুলো এখানে বলেছে, দেখেন। ফৌজদারি কার্যবিধির 174-এর 1-এর অধীনে কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, জুনিয়র ইন্সপেক্টর আছে, এই যে জুনিয়র ইন্সপেক্টর, এটাই তখন বলতে পারছিলাম না, এএসআই। তাহলে সাব ইন্সপেক্টর, এএসআই, ইন্সপেক্টর কেউ যদি থানায় না থাকে, তখন সাধারণত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়। আমরা প্রবিধান 243-এর কততে বিধিতেও পড়েছিলাম, কনস্টেবলও থানার দায়িত্বে থাকতে পারবেন বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারবেন। আবার মালখানার চাবি যখন তার হাতে থাকবে, তখনও তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে গণ্য হবেন। কত কত বিধি পড়েছিলাম? 239 বিধি পড়েছিলাম। আচ্ছা, তো একইভাবে থানায় যখন অন্য কেউ থাকবে না, তখন কি করতে পারবে তিনি? এরকম যদি অপরাধের সম্ভাবনা দেখতে পারেন যে অপরাধ কোথাও কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, তখন তিনি সেখানে নিজে রওনা হতে পারবেন। তদন্তের ক্ষমতা তাকে দেয়া হয়নি, কথাগুলো বোঝার চেষ্টা করেন। একজন কনস্টেবল ব্যতিরেকে অন্য কেউ নাই দায়িত্বে, তখন তিনি কিন্তু তদন্ত করতে পারবেন না, কিন্তু তিনি সেখানে যেতে পারবেন, ঘটনাস্থলে গমন করতে পারবেন, লাশ হেফাজতে নিতে পারবেন, লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারবেন। চিন্তা করেন কতগুলো ক্ষমতা দেওয়া হয়েছে। এবং তদন্তকারী কর্মকর্তা, মানে যাকে তদন্ত দেয়া হবে, মনে করেন আমাকে দিল, আমি নাই, আমাকে জিজ্ঞাসা করতে পারবে বা আমার নিকট থেকে জানতে পারবে যে মৃতদেহ নিয়ে আমি এখন কি বলতেছি। ধরেন উনি সুরতাল রিপোর্ট প্রস্তুত করলেন, প্রস্তুত করার পর উনি আমাকে অবগত করলেন, যেহেতু আমি নাই, তখন আমি ওনাকে সিদ্ধান্ত দেব বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করলে উনি সিদ্ধান্ত দিবেন যে লাশটা আপনি মর্গে প্রেরণ করেন। এই লাশ মর্গে প্রেরণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বুঝতে পেরেছি ঘটনা, একটু পড়ি। তাহলে দেখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন কেউ থাকবে না বা থানার ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব দেওয়া হবে, তখন তাকে, যদি এএসআই, সাব ইন্সপেক্টর থাকে, তারা তো পারবেনই, ঘটনাস্থলে যেতেও পারবেন এবং তদন্তও করতে পারবেন। তাহলে কে কে তদন্ত করতে পারেন দেখেন। এএসআই থেকে তদন্ত সবাই তদন্ত করতে পারবেন। কত? 300 বিধি। কোন ক্ষেত্রে? অপমৃত্যুর ক্ষেত্রে। জিনিসগুলো বুঝেন তাহলে। এমনিতে তো এএসআই তদন্ত করতে পারে, আমরা 207-এর গয়ে পড়ে আসছি, তাই না? এটা ছিল অন্য তদন্ত। ওখানেও অস্বাভাবিক মৃত্যুর কথাও বলা হয়েছে, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও তদন্ত করতে পারে। প্রথমে বলেছে কি তদন্ত করতে পারবে না, পরে আবার দেখি আমরা যে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকে, তখন যে কেউ তদন্ত করতে পারে, তাই না? কিন্তু কনস্টেবলের তদন্তের কথা কিন্তু বলা হয়নি।
এই যে অপমৃত্যুর ক্ষেত্রে যদি থানায় এএসআই, সাব ইন্সপেক্টর যারা আছেন তারা থাকেন দায়িত্বে, তারা তদন্ত করতে পারবেন। কিন্তু কেউ থানায় নাই, শুধু কনস্টেবল আছেন দায়িত্বে, তখন তিনি ঘটনাস্থলে রওনা থেকে শুরু করে সুরতাল রিপোর্ট প্রস্তুত থেকে শুরু করে লাশ প্রেরণের ব্যবস্থা সকল কার্যক্রম গ্রহণ করতে পারবেন, কিন্তু তদন্তের কথা বলা হয় নাই। দেখেন একটু 300 খ বিধিটা, একজন কনস্টেবল তদন্ত করতে পারেন না, কিন্তু থানায় কোনো অফিসার উপস্থিত না থাকলে সিনিয়র কনস্টেবল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তত্ত্বাবধান করবেন। তাহলে মৃতদেহ আপনি হেফাজতে নিতে পারবেন, সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারবেন। তদন্তকারী অফিসার পরীক্ষার জন্য মৃতদেহ পাঠানোর ইচ্ছা করিলে, তাহলে মনে করেন ওখানে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, তাহলে একজনকে তো অবশ্যই তদন্ত দিবে, ধরেন তিনি নাই কোনো কারণে, তখন তাকে জিজ্ঞাসা করতে হবে। তিনি যদি মৃতদেহ অর্থাৎ লাশ পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করতে চান, তিনি পাঠানোর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 300, 299 দুইটাই আমরা একসাথে ব্যবহার করতে পারবো। তাহলে 300-তে কি বলেছে, কারা কারা অপমৃত্যুর তদন্ত করতে পারবে, কনস্টেবল দায়িত্বে থাকলে তিনি কি কি কার্যক্রমগুলো গ্রহণ করতে পারবেন। এবার আসেন, এমন প্রশ্ন দিল, পুলিশ অফিসার ব্যতীত অন্য কেউ তদন্ত করার জন্য মানে সুরতাল রিপোর্ট প্রস্তুত করার জন্য ক্ষমতাবান কিনা, কোন পরিস্থিতিতে আলোচনা করুন। পুলিশ অফিসার ব্যতীত, খেয়াল করেন, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি কি সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারেন? তাহলে যদি পারেন কোন পরিস্থিতিতে আলোচনা করুন। তো এমনি আমাদের মাথায় আসে না, তাই না, যে অন্য কেউ আবার কিভাবে সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। 301 বিধিতে স্পষ্ট করে বলেছে, দেখেন, মনোনীত সদস্যগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বন বিভাগের কর্মকর্তা অস্বাভাবিক সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে তদন্ত করতে পারবেন কিনা এই কথাগুলো বলা হয়েছে। তাদেরকে কি করতে হবে, অবশ্যই তারা পারবেন, তবে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত হতে হবে। জেলা ম্যাজিস্ট্রেটের উপরে একটু দাগ দেন। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো পঞ্চায়েতের সদস্য, কোনো চেয়ারম্যান অথবা মনোনীত সদস্য, যে কোনো ব্যক্তি হতে পারে, আত্মহত্যা অথবা অন্যায় কাজে সন্দেহ নাই, তাহলে দেখেন আমলযোগ্য অপরাধ হলে কিন্তু পারবে না, কেবল অস্বাভাবিক মৃত্যু হলে পারবে। তাহলে আত্মহত্যা বা আমলযোগ্য অপরাধের কোনো সন্দেহ নাই, এই রকম অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তিনি তদন্ত করতে পারবেন। মানে তদন্ত করতে যদি তিনি যান, তাহলে তিনি মৃত ব্যক্তির 2জন আত্মীয় স্বজনের স্বাক্ষর সহ বা গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর সহ অবশ্যই সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। সুরতাল রিপোর্ট প্রস্তুত করে কার নিকটে প্রেরণ করবেন, একটা বিষয় পরিষ্কার করে নেন। যদি সুরতাল রিপোর্ট পুলিশ প্রস্তুত করে, তাহলে কার নিকটে পাঠায়, জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে পাঠায়। আমরা কি করি, ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করি। আর যদি কোনো সিভিল লোক অর্থাৎ অন্য কোনো ব্যক্তি, তিনি হতে পারেন বন বিভাগের কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার, এটা যেই হোক না কেন, তিনি কার নিকটে প্রেরণ করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকটে। তাহলে এরকম এমসিকিউ প্রশ্ন করলো যে কোনো ব্যক্তি, পুলিশ অফিসার কার নিকটে সুরতাল রিপোর্ট প্রেরণ করেন, ম্যাজিস্ট্রেটের নিকটে, পুলিশ সুপার বরাবর, এরকম 2-3টা অপশন দিয়ে রাখলো। এবার আসেন, বন বিভাগের কর্মকর্তা কোনো একজন ব্যক্তির সুরতাল রিপোর্ট প্রস্তুত করলেন, তিনি কার নিকটে এই সুরতাল রিপোর্ট প্রেরণ করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকটে। আমরা দেখি না সিভিল লোক গ্রেপ্তার করে কোথায় নিয়ে যায়, থানায় নিয়ে যায়। একইভাবে অন্য কোনো ব্যক্তি, তারা যদি সুরতাল রিপোর্ট প্রণয়ন করেন, এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে পাঠাবেন, গুরুত্বপূর্ণ একটা লাইন। তাহলে তিনি কার নিকটে প্রেরণ করবেন, থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকটে পাঠাবেন, এটা পরে সহকারী সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে কোর্ট অফিসারের নিকটে প্রেরণ করবেন। আচ্ছা, এগুলো বাকিগুলো আমাদের দরকার নাই। এরপরে একটু দেখি বন বিভাগের কর্মকর্তা কখন তদন্ত করতে পারবেন। বন বন এলাকা যেগুলোতে, বন এলাকা এগুলোতে যদি এই ধরনের অস্বাভাবিক মৃত্যু সংঘটিত হয়, যেখানে কোনো চৌকিদার নাই, এরকম হলে বন বিভাগের কর্মকর্তা তিনিও সংশ্লিষ্ট জেলার অফিসারের অনুমোদন সাপেক্ষে তিনিও এগুলোর তদন্ত সম্পাদন করতে পারবেন। তাহলে বন বিভাগের কর্মকর্তা তিনিও ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে তদন্ত করতে পারবেন। এই ছিল 301 বিধি। তাহলে 301-এ কি কি বলেছে, দুইটা কথা। একটা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার কোন পরিস্থিতিতে সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারবেন। আমলযোগ্য অপরাধ হলে পারবে, পারবে না। কেবলমাত্র অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পারবে। কার অনুমোদন সাপেক্ষে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে। একইভাবে বন এলাকাগুলোতে বন বিভাগের কর্মকর্তারাও তার এখতিয়ারাধীন এলাকায় তদন্ত করতে পারবেন। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে। আচ্ছা, এই ছিল 301। কি কি পড়লাম মনে আছে, 299 পড়লাম অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 300-তে পড়লাম কে কে থানার দায়িত্বে থাকলে তারা তারা কিভাবে তদন্ত করতে পারবেন, অস্বাভাবিক মৃত্যু তদন্ত করতে পারবেন। 301-এ পড়লাম পুলিশ অফিসার ব্যতীত অন্যান্য ব্যক্তি কখন অপমৃত্যুর তদন্ত করতে পারবেন বা সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারবেন।
302 ইউরোপীয় সৈন্যের মৃত্যু, আমাদের এটা দরকার নাই। আমরা 302 এর খ পড়বো। 302 এর খ কিসের সাথে পড়েছিলাম? ফৌজদারি কার্যবিধি 176 এর 1 এর সঙ্গে পড়েছিলাম। অর্থাৎ পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি 302 এর খ। তাহলে আসেন 302 এর খ কি বলেছে? যদি পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, কি আইন এসেছে? নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2014 সাল সম্ভবত, তাই না? আছে না নির্যাতন এবং হেফাজতে মৃত্যু? এখন তো ওই আইনে ব্যবস্থা হয়, তারপরও প্রবিধানে একটা ব্যবস্থা আছে যেটা আমরা একটু জেনে রাখবো। পুলিশের হেফাজতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, সঙ্গে সঙ্গে প্রথম কাজ হলো আপনার ম্যাজিস্ট্রেটকে অবগত করানো। সংশ্লিষ্ট এখতিয়ারাধীন যে ম্যাজিস্ট্রেট আছেন অনতিবিলম্বে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে। এবং ফৌজদারি কার্যবিধির 174 ধারার অধীনে আপনি নিজেই তদন্ত করতে পারবেন, কিন্তু তারপরও কি করতে হবে? ম্যাজিস্ট্রেট এসে আরেকটা অতিরিক্ত তদন্ত করবেন, যেহেতু আপনি আপনার পুলিশ বা আপনারাই এটার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। ধরেন পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করলে সাধারণত ম্যাজিস্ট্রেট তদন্ত করে। কেন তদন্ত করে? ভাবে যে হয়তোবা পুলিশ সদস্য তিনি পুলিশের ফেভারেই কাজ করবেন, এটা ভেবে এই জন্য ম্যাজিস্ট্রেটকে এখানে তদন্তের জন্য রাখা হয়েছে, বা সে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিষয়টা তদন্ত করবেন। আর কি করতে হবে? অবশ্যই আপনাকে পুলিশ সুপার স্যারকে জানাতে হবে। যত দ্রুত সম্ভব, যোগাযোগ যদি সম্ভব না হয় টেলিগ্রামের মাধ্যমে পুলিশ সুপার স্যারকে অবগত করতে হবে। তাহলে তিনটা বিষয়। কি হয়েছে? পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে, কাকে জানিয়েছেন? এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে জানিয়েছেন। আর কাকে? পুলিশ সুপার স্যারকে জানিয়েছেন। আর কি কাজ? আপনি নিজেও তদন্ত করতে পারবেন, পাশাপাশি ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্ত অনুষ্ঠিত হবে। এই কত? 302 এর খ, ফৌজদারি কার্যবিধি 176 এর 1। তাহলে পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, সেই ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় আলোচনা করুন। কি লিখবো? 176 এর 1, 302 এর খ। প্রথমেই কি করবে? জিডিমিডি এগুলো তো করবেই, এগুলো আপনি অতিরিক্ত লিখবেন। পাশাপাশি প্রথম কাজ হবে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেয়া, নিজেও তদন্ত করতে পারবেন, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করবেন, পাশাপাশি অবশ্যই পুলিশ সুপার স্যারকে অবগত করতে হবে। এইবার আসেন 303 বিধি, এটা দিয়ে শেষ। 404, 304 পড়তে অনেক সময় লাগবে। 303 সন্দেহজনক এবং অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তদন্তের নির্দেশ। আচ্ছা, 303 আমরা কিসের সঙ্গে পড়ি? 176 এর 2 এর সঙ্গে পড়ি। তাহলে পাশে একটু লিখে রাখেন 176 এর 2 প্রবিধান 303 বিধি। আপনি ভেতরে পড়লে কিছুই বুঝতে পারবেন না, মেডিকেল জুরিসপ্রুডেন্সের কথাগুলো বলা আছে, যে সাক্ষ্য টাক্ষ্য এগুলো গ্রহণ করতে পারবে পরিশিষ্ট 19 অনুযায়ী। তো আপাতত এইটুকু বুঝেন, আমি যতটুকু বলি এতটুকু নেন। 176 এর 2 মোতাবেক কোনো অস্বাভাবিক মানে কোনো মৃত্যু সম্পর্কে, কবরস্থ হয়ে গেছে লাশ, কোনো লাশ কবরস্থ হয়ে গেছে, এই অবস্থায় যদি তার মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠে, তারপরে কি করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই লাশকে কবর থেকে উত্তোলন করতে পারেন, তাই না? আমরা এগুলো পড়ে এসেছি 176 এর 2 ধারায়। ফৌজদারি কার্যবিধি 176 এর 2 কি পড়েছি? কোনো লাশ কবরস্থ হয়ে গেলে সেই লাশকে উত্তোলনের ক্ষমতা কার? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তোলন করতে পারবেন। এই লাশের মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশকে পরীক্ষা নিরীক্ষাও করতে পারবেন, তাই কিনা? তো এইটার সঙ্গেই শুধু 303 বিধি ব্যবহার হবে। এই যে এখানে পরিশিষ্ট 19 যে বলেছে, এখানে আর কি অনেকগুলো নিয়ম দেয়া আছে। যাদের কাছে লাল প্রবিধানটা আছে তারা একটু বের করে পড়তে পারেন, ইংরেজি যেটা, সেটাতে সুন্দর করে বলা আছে যে কিভাবে লাশটা উত্তোলন করবে, কি করবে, এই নিয়মগুলো। তো ম্যাজিস্ট্রেট কোনো লাশ উত্তোলন করে, কবরস্থ কোনো লাশ উত্তোলন করে সেটি পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। এই সংক্রান্ত বিধান হলো 303। তাহলে বুঝতে পেরেছি 176 এর 2 এর সঙ্গে 303 বিধি ব্যবহার করব, শেষ। প্রবিধান থেকে আলাদা করে পড়তে হবে না, শুধু 176 এর 2 এর সঙ্গে কত বিধি যাবে? 303 বিধি। আশা করি বুঝতে পেরেছেন সবগুলা। যদি কিছু না বুঝে থাকেন মেসেজ দেন, সমস্যা নাই। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? 296 বিধি পড়লাম। 296 আঙ্গুলের ছাপ অথবা আঙ্গুলের ছাপ সম্পর্কিত ব্যুরো এবং আঙ্গুলের ছাপের গভীরতার ব্যবহার। এখানে বলা আছে কখন কখন কোন কোন অপরাধগুলোর ক্ষেত্রে আঙ্গুলের ছাপ সংগ্রহ করবেন, কোন কোন স্থানে আঙ্গুলের ছাপ পাওয়া যায়, সেগুলো কি দিয়ে, সাদা অংশের কিভাবে আপনি আঙ্গুলের ছাপ সংগ্রহ করবেন, কালো অংশ বা অস্বচ্ছ অংশ থেকে কিভাবে, কাঠ, ধাতু, বার্নিশ করা কোনো বস্তুর উপর থেকে কিভাবে আপনি আঙ্গুলের ছাপ সংগ্রহ করবেন, গ্রে পাউডারের মাধ্যমে, সাদা হলে গ্রাফাইটের মাধ্যমে,
উটের লোমের ব্রাশ ব্যবহার করে এগুলো আস্তে আস্তে ঝেড়ে ফেলতে হবে। এবং এই গ্রে পাউডার বা এই যে গ্রাফাইট এগুলো কে দিবেন, এগুলো পুলিশ সুপারস্টার সরবরাহের ব্যবস্থা করবেন। এই কথাটা বলতে মিস করে গেছি। ওই যে আসছে না একটা কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট, এখান থেকে সবকিছু হবে এবং পুলিশ সুপারস্টার এগুলো সরবরাহ করবেন। তদন্তকারী কর্মকর্তাদেরকে কি দেয়া হবে? ম্যাগনিফাইং গ্লাস দেয়া হবে। এগুলো সংরক্ষণের পর কোথায় পাঠাবেন? সিআইডি তে পাঠাতে হবে। কাচের যন্ত্রপাতি বা এই সমস্ত কাচের বস্তু প্রেরণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আলামত নষ্ট হয়ে না যায়। আর বড় কোনো কিছু হলে অবশ্যই কাকে ডেকে নিতে হবে? বিশেষজ্ঞকে টেলিগ্রামের মারফত ডেকে নিতে হবে। 297 বিধি, সাক্ষ্য আইনের 145, ফৌজদারি কার্যবিধি 509 ক দিতে পারেন। বিশেষজ্ঞের মতামত গ্রহণ, যে কোনো মামলার ঘটনা সম্পর্কে তদন্ত সংশ্লিষ্ট কাজে বিশেষজ্ঞের মতামত গ্রহণ করা যাবে। 297, 299 পড়লাম সরাসরি। 299 এর কয়ে কি পড়লাম? যদি কোনো অস্বাভাবিক মৃত্যু হয় বিপি ফর্ম 48-এ রিপোর্ট পেশ করতে হবে। আর বোধগম্য অপরাধের ক্ষেত্রেও প্রথম অভিযোগের মতো করে রিপোর্ট পেশ করতে হবে। 299 এর ক, তদন্ত করতে পারবে হেড কনস্টেবল থেকে উপরে যারা আছেন ঘটনাস্থলে রওনা হবেন, লাশ হেফাজতে গ্রহণ করবেন, সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন, চূড়ান্ত রিপোর্ট প্রেরণ করবেন। পুলিশ অফিসারের স্বাক্ষর থাকবে, সাক্ষীদের স্বাক্ষর থাকবে। খ, গয়ে বলেছে তদন্ত একদিনের বেশি স্থায়ী না হলে সিডি লেখার দরকার নাই। একদিনের বেশি স্থায়ী হলে কেস ডায়েরি বা মামলার ডায়েরি পেশ করতে হবে। বোধগম্য অপরাধের ক্ষেত্রে 157 ধারার বিধানগুলো প্রযোজ্য হবে। ঘ, আর বলেছে থানায় প্রথম অভিযোগের কপি এবং চূড়ান্ত রিপোর্টের কপি, দুঃখিত আমি, ঘয়ে বলেছে যে চূড়ান্ত রিপোর্ট এবং প্রথম অভিযোগের কপি একটাই হবে, কিন্তু সুরতাল রিপোর্ট পৃথক পৃথক প্রস্তুত করতে হবে। ও, এই প্রথম অভিযোগ এবং চূড়ান্ত রিপোর্টের একটা করে কপি থানায় সংরক্ষণ হবে। জয় বলেছে যদি কোনো ব্যক্তি আহত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং তিনি যদি অন্য এলাকার এখতিয়ারাধীন অন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এখতিয়ারাধীন এলাকায় মৃত্যুবরণ করেন, সেই ক্ষেত্রে সাক্ষীদের স্বাক্ষর সহ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে প্রেরণ করতে হবে। এবং উনি যদি ওখানে মৃত্যুবরণ করেন, লাশ শনাক্ত করতে পারে এরকম একজন ব্যক্তি সেখানে উপস্থিতি বাধ্যতামূলক। আচ্ছা, তারপরে পড়লাম 300 বিধি, কারা কারা তদন্ত করতে পারবেন? মোটামুটি সবাই তদন্ত করতে পারবেন, কনস্টেবল যদি দায়িত্বে থাকেন। এটা কিন্তু কেবল অপমৃত্যুর কথা বলা হয়েছে, হ্যাঁ। তাহলে অপমৃত্যুর ক্ষেত্রে কনস্টেবল কি করতে পারবেন? তিনি সকল ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। লাশ হেফাজতে গ্রহণ করবেন, সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। তদন্তকারী কর্মকর্তা যদি এই লাশটা পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করতে চান, সেক্ষেত্রে মর্গেও প্রেরণের ব্যবস্থা করতে, দুঃখিত, ওই সিভিল সার্জনের নিকটে প্রেরণ করার ব্যবস্থা করতে পারবেন, কিন্তু তিনি তদন্ত করতে পারবেন না। বলা আছে কনস্টেবল তদন্ত করতে পারবে না। 301 বিধিতে কি পড়লাম? পুলিশ অফিসার ব্যতিরেকে অন্যান্য ব্যক্তিগণ কখন অপমৃত্যু মামলার তদন্ত করতে পারেন অথবা সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারেন? দুইটা লাইন, একটা হলো জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন ক্রমে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পঞ্চায়েত সদস্য বা গণ্যমান্য ব্যক্তিরা যেখানে আমলযোগ্য অপরাধ সংগঠন হয়নি এরকম ক্ষেত্রে অপমৃত্যু মামলা তদন্ত করতে পারবেন, সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারবেন। কাকে পাঠাবে? সুরতাল রিপোর্ট প্রস্তুতের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠিয়ে দিবে। আর বন বিভাগের কর্মকর্তা, তার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। 302 এর ক্ষয় পড়লাম, পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেটকে অবগত করবে, পুলিশ সুপার স্যারকে জানাবে। নিজেও তদন্ত করতে পারবে, ম্যাজিস্ট্রেট এসেও তদন্ত করবেন, ম্যাজিস্ট্রেটও তদন্ত করবেন। 303-এ কি পড়লাম? ও, ওইটার সঙ্গে 176-এর 1 ব্যবহার করবে না, 303-এর সঙ্গে 176-এর 2। কি কি পড়লাম? যে যদি কোনো লাশ কবরস্থ করা হয়ে থাকে সেটি উত্তোলনের বিধান, কিভাবে উত্তোলন করবেন এবং কোন কোন জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা উত্তোলন করতে পারবেন, লাশ পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। সঙ্গে প্রবিধান 303 বিধি ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আগামীকাল সকাল 10টায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই একটু পুলিশ আইনটা আগে থেকেই পড়ে আসবেন, আমরা চেষ্টা করব একটু সময় দিয়ে হলেও পুলিশ আইনটা যেন আগামীকালকে শেষ হয়। আর আমি দেখি যদি রাতে রাতে শরীর ভালো থাকে ইনশাল্লাহ পুলিশ আইনের নোট আমি বসে বসে রেডি করছি, কিন্তু আমি দিতে পারি নাই, দিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।